আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে। এই বরাদ্দ চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে ৫০% বেশি। এবার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ নিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। তবে নতুন পে স্কেল, পদ্মা ব্যারেজ প্রকল্প এবং সমসাময়িক আরও বেশ কিছু বিষয়ে আমরা কথা বলবো। স্বাগত এখন প্রকাশের সাথে আছি আমি জামান মণ্ডল। আজ আমাদের সাথে এইসব বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডাক্তার সাদাত হোসেন সিদ্দিকী এবং আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার নাহরিন আই খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, প্রথমে আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেটা আমি বলছিলাম যে এবার ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রথম এত বড় আকারের একটা উন্নয়ন বাজেট দেওয়া হলো। তো বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো আসলে কি কি যদি একটু বলেন। জি, দেখুন, বাস্তবায়নের চ্যালেঞ্জ যদি সত্যিকার অর্থেই সত্য কথাটা বলতে হয় তাহলে শুধু বলবো যে চলতি বাজেটের দিকে আপনি তাকান, এডিপির দিকে তাকান, বাস্তবায়নের হার দেখতে পাবেন। অতএব এবং সেটা যে শুধু এই চলতি বাজেটের কথা বলছি তা না, বিগত প্রত্যেকটা বছরের বাজেটের এডিপির বাস্তবায়ন নিয়ে বহুত প্রশ্ন। ইভেন আপনি যদি বলেন ৫ই আগস্টের পরে শ্বেতপত্রের কথা, সেই শ্বেতপত্রের দিকে তাকান, যেখানে সবচেয়ে বিগেস্ট প্রকল্পগুলায় কিভাবে আর্থিক কেলেঙ্কারি হয় তার দৃষ্টান্ত কিন্তু স্থাপন করা আছে। বলা হচ্ছে বাংলাদেশে ১ টাকা খরচ করতে গিয়ে এডিপিতে খরচ করা হয় ১ টাকা ৭০ পয়সা। অর্থাৎ বাংলাদেশের এডিপিতে যদি ১ লাখ টাকা খরচ করেন তার জন্য অতিরিক্ত ৭০,০০০ কোটি টাকা দুর্নীতি হয়। অতএব আমাদের প্রশ্নটা কিন্তু সেই জায়গায়, তাহলে অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রকাশ করলো তাহলে সেই অনুযায়ী বাংলাদেশের আরও ৭০ করে ৩ দিয়ে গুণ করলে ২১০ কোটি যোগ হয়। তাহলে আমরা কি আসলে ৫১০ কোটি টাকার কাজ পাচ্ছি? তার মানে এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তাহলে এটা যদি সত্য না হয় তাহলে শ্বেতপত্র নিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন জাতির কাছে থেকে যায়। তারপরে আমি বলবো যে উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নের যে সক্ষমতা বাংলাদেশ সরকারের, অর্থাৎ আমি বলবো যে আমলাতন্ত্রের যারা কাজ করেন তাদের, সেই জায়গাটায় ব্যাপক পরিবর্তন ছাড়া এবং এই এডিপি বাস্তবায়নের জন্য যে ধরনের কার্যক্রম দরকার সেটা না করে আপনি যদি বাজেট বৃদ্ধি করেন সেটাতে হয় কি যে খরচ করতে হবে, এইটা তার মধ্যে একটা মাথার মধ্যে বোঝা হয়ে দাঁড়ায়। অতএব ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ রিসোর্সের, ইকোনমিক্সের কথা হচ্ছে যে আপনি সম্পদ যেটাই থাকুক সেই সম্পদটাকে আপনি যথাযথভাবে কার্যকরী ইফিশিয়েন্টলি ইউটিলাইজ করেন, তাহলে আপনি আপনার সম্ভাব্য প্রবৃদ্ধির যে ভাবনাটা ভাবেন সেটা সত্যি হয়। কিন্তু বাংলাদেশের জন্য আমি বলবো বর্তমানে যে চিন্তা ভাবনা, সেটা আমি বলবো একটা রাজনৈতিক সরকার সবসময় করবেই। কারণ রাজনৈতিক সরকার সবসময় চায় ফিসক্যাল বাজেট বড় হোক। দেখেন, অন্তর্বর্তী সরকার থেমে গিয়েছিল, তারা আরেকটা ইতিহাস তৈরি করেছে যে ফিসক্যাল বাজেট কম, কিন্তু রাজনৈতিক সরকার বিগ বাজেটের দিকে যায় কারণ পপুলারিটি একটা বড় ইস্যু। যত খরচ তত জনগণ সন্তুষ্টি থাকবে, কিন্তু তার সক্ষমতার জায়গা বিবেচনা না করে যখন এই বৃহৎ বাজেট দেয়া হয় তখন সেটা কিন্তু প্রকৃতপক্ষে জনগণের উপর বর্তায়। আপনি বাজেটের টাকার অঙ্কটা দেখেন, স্বাধীনতার পরে আমরা বলবো যত ধরনের উন্নয়ন যে কাজ দেখতে পান সমস্ত কিছু ঋণের করা। বাংলাদেশ সরকারের এই সক্ষমতাটা আমি মনে করি তারেক রহমানের নেতৃত্বে সরকার একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত, যেহেতু একটা প্রেক্ষাপটে আসছেন এবং দীর্ঘ ১৫ থেকে ১৭ বছর পরে ক্ষমতায় আসছে। অতএব সেটা কি, সেটা হচ্ছে আমরা যে পরিমাণ আয় করি সেটা দিয়ে শুধুমাত্র চলতি ব্যয় মিটায় না, আমরা কিছু অংশ নিজের অর্জিত অর্থ দিয়ে দু একটা কাজ ডেভেলপমেন্টের করতে পারি। না হয় এই পুরো ৩ লাখ কোটি টাকাই কিন্তু ঋণের উপর নির্ভর, এবং সেই এডিপির ঋণটা কিভাবে আসবে বলছেন ১,৯৯,০০০ কোটি টাকা ডোমেস্টিক বাজার, মানে সরকার দিবে, সরকার এখান থেকে দিবে, তার মানে কি ব্যাংক থেকে দিবে, প্রিন্ট করে দিবে, আর না হয় ওই ট্রেজারি বন্ড বিলস বিক্রি করে দিবে। অতএব এটা তো আপনার আমার উপর বোঝা, যখন সরকার এখান থেকে টাকা নিবে তখন আপনি কিন্তু মূল্যস্ফীতির জন্য এই সরকার এই যে টার্গেটটা সেট আপ করছে সেটা অর্জন কঠিন হবে। তাহলে আপনার কি করা উচিত? কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আপনি আয় করতে পারবেন না, আপনি ব্যয় করবেন না। এখন একটা ভিক্ষুক যদি সে মনে করে ৫ তলা বাড়ি বানাবে, সেটা কিন্তু আমরা সেটাকে চাহিদা বলি না। চাহিদা বলতেই আপনার এবিলিটি থাকতে হবে, উইলিংনেস সবার থাকে,
কিন্তু অ্যাবিলিটি টু পারচেজ সেটা থাকতে হবে এবং উইলিংনেস টু পে। তাহলে অ্যাবিলিটি ছাড়া যখন সামর্থ্যের জায়গায় প্রশ্ন, যেমন দেখেন বিদেশি সরকার যখন বাংলাদেশ সরকারকে চিন্তা করে, জিডিপির তুলনায় বাংলাদেশ সরকার ডাবল ঋণ নিতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে তাহলে বাংলাদেশ সরকারকে ঋণ দিতে এখন ভয় পায় কেন? কারণ জিডিপির তুলনায় ঋণ দেয় না বিদেশি সরকার অথবা প্রতিষ্ঠান গুলা, ঋণ দেয় হচ্ছে সরকারের আয়ের উপর। তার মানে আপনি কত টাকা ইনকাম জেনারেট করেন সেটা দিয়ে একটা সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করা হয়। বাংলাদেশ উন্নত হয়েছে কিন্তু সরকার উন্নত হতে পারে নাই, কারণ সরকার তার নিজের আয়টা করে নাই। তাহলে এই সরকার, প্রত্যেকটা সরকার অর্থাৎ যে পরিমাণ রাজস্ব সংগ্রহকর্তা সেটা করে নাই, মানে হচ্ছে এক ধনিক শ্রেণী মানুষকে সেই সুবিধাটা দিচ্ছে। যে কারণে 1972 সালের দিকে যদি তাকান তাহলে বাংলাদেশের যে আমি বলবো ইনকাম ইনইকুয়ালিটির কথা বলবেন, সেটা 0.33 ছিল, 3.2 ছিল। বাংলাদেশ উন্নত হয়েছে, সাথে সাথে আমাদের কি হয়েছে, ইনইকুয়ালিটি বাড়ছে। দেখেন আমরা সেটা এখন 5-এর মধ্যে গিয়েছি, মানে 0.5, যেটা আমরা উচ্চ মাত্রার একটা বৈষম্যের দেশ হিসাবে আমরা এখন বিবেচিত। কিন্তু এইখানে একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে সরকারের তো অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, অনেক কার্ড আমরা দেখছি যে আসছে, সেগুলোর উপকারভোগী অনেক মানুষ। তো সেই প্রতিশ্রুতিগুলো পূরণেরও তো একটা বিষয় আছে, সেইটা কতটুকু প্রতিফলিত হলো এই উন্নয়ন বাজেটে? বাজেটে সরকার আসলে কয়েকটা বিষয়ের উপর, যেমন হেলথ সেক্টরের উপর স্পেশাল অ্যাডভান্টেজ দিচ্ছে, যে অনেক খরচ আমাদের তো পৃথিবীর মধ্যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, অর্থাৎ 1 টাকা যদি খরচ করেন তাহলে 70 পয়সা আপনার পকেট থেকে যায় স্বাস্থ্যের জন্য ব্যয়, যেটা পৃথিবীর মধ্যে অন্যতম হাইয়েস্ট। অতএব সেই জায়গাটার দিকে একটু দৃষ্টি গিয়েছে যেন এই টাকাটা একটু কম খরচ হয়। এখন সরকারের কার্ডের কথা যেহেতু বলছেন, সরকার আসলে প্রকৃতপক্ষে, আপনি যদি তারেক রহমানের কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চাচ্ছে যে ভালো কথা বলছেন, ভালো চিন্তা ভাবনা করছেন, কিন্তু চিন্তা ভাবনার সাথে যে অ্যাকশনস ডিটারমাইন করে যে আপনার চিন্তার সাথে কনসিস্টেন্ট কিনা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন কার্ডের কথা বলছেন, কার্ড আগেও ছিল, ভিন্ন নামে ছিল, সেই কার্ডগুলার প্রকৃত ভোগকারী যারা, তাদের মধ্যে অর্ধেক ভুল ছিল। সেই ভুলটা কারেকশন করলেই তো এই সরকারের জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। নতুন কার্ড না, আমি বলতে চাচ্ছি, আপনি জানেন বিগত আওয়ামী লীগ সরকারের যত ধরনের কার্ডের কথা বিবেচনা করবেন, যত ধরনের বাংলাদেশে গবেষণা আছে, আমি তথ্য দিয়ে বলছি 45 থেকে 55% ভুল। আপনার রাষ্ট্রের উচিত হয়েছে এই ভুলটাকে আগে কারেকশন করেন, যাকে পাওয়া দরকার তাকে পান, আর অতিরিক্ত ব্যয় চাপবে এই সমস্ত কার্ডের বাস্তবায়নের ক্ষেত্রে। সেটাই বলছি, এই সমস্ত স্বপ্ন যখন দেখা হয় তখন প্রকৃতপক্ষে আপনি আপনার আর্থিক সক্ষমতাটা বাড়ানোর কথা ভাবেন। এবং সবচেয়ে আমি মনে করি দরকার হচ্ছে ট্যাক্সের জায়গায় এনবিআর এর ক্ষেত্রে যেরকম 5ই আগস্টের মতো একটা ঘটনা ঘটছে, এরকম একটা বিপ্লব ঘটলে আর্থিক সক্ষমতাটা বাড়বে। তখন যদি কোনো কিছু স্বপ্ন দেখে, তখন সেটাকে বলবো সত্যিকার অর্থেই চাহিদা, কারণ আমার উপর চাপ পড়বে না। আর এখন যখন এই স্বপ্ন দেখে, তখন মনে হয় আমার উপর চাপ বাড়িয়ে সরকার তার জনপ্রিয়তা অর্জন করছে। আমরা আসবো আবার আপনার কাছে। নারিন ম্যাডামের মতামত একটু শুনতে চাই। যে প্রশ্নটা স্যারকে করলাম যে উন্নয়ন বাজেট অনেক বড়, কিন্তু সরকারের অনেক প্রতিশ্রুতিও আছে, সেগুলোও পূরণ করার ব্যাপার আছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আমার মনে হয় বাণিজ্য মন্ত্রীকে আজকে করা হয়েছিল। তো আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে এটা যেহেতু রাজনৈতিক সরকার, যে কথাটি সাদাত ভাই বললেন, যে রাজনৈতিক সরকার আসলে সবসময় একটু উচ্চবিলাসী বাজেট থাকে, এটা নতুন কিছু না। এবং যেহেতু রাজনৈতিক সরকার মানে পপুলারিটির একটা বিষয় আছে, আপনার মনে আছে কিনা আগের স্কেলগুলোতে আওয়ামী লীগ সরকার পে স্কেল দিয়ে কিন্তু মোটামুটি সরকারি কর্মকর্তাদের মুখ বন্ধ করে রেখেছিল। হ্যাঁ, আমি মনে করতে পারি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে জয়েন করি ভাইয়ের সাথে একেবারে সেম বছর 2005-এ আমরা মনে হয় 12,000 না 8,000 টাকার স্কেলে জয়েন করেছিলাম। তো এই যে একটা গত 10 বছরের মধ্যে এত জাম্প করেছে, এটা আসলে পপুলারিটির জন্যই করে। তবে আওয়ামী লীগ সরকার এটাকে আসলে ডিফারেন্টভাবে ব্যবহার করেছে। আমি মনে করি যে উচ্চবিলাসী বাজেটে কোনো সমস্যা নাই, এটা রাজনৈতিক সরকার করবেই, কিন্তু আপনাকে দেখতে হবে এই যে উচ্চ
উচ্চবিলাসী যে জায়গাগুলোকে আপনি বলছেন এটা আসলে কতখানি জনবান্ধব। যেমন ধরেন আমি দেখলাম যে যে খাতগুলোকে বলা হয়েছে, প্রথমে আছে হচ্ছে স্থানীয় সরকারে তারা একটা প্রচুর টাকা ব্যয় করবেন। স্বাস্থ্য খাত আপনি দেখছেন হামের কি অবস্থা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও। এরপরে আপনি দেখবেন যে শিক্ষাতে তারা আরেকটা মানে করার চেষ্টা করছে। মহাসড়ক, হ্যাঁ, সড়ক মহাসড়কেও তারা প্রচুর টাকা খরচ করবেন। তো আমি যে 5টা সেক্টরে দেখলাম যে সবচেয়ে বেশি ব্যয় করার পরিকল্পনা সরকার নিয়েছে, এই প্রত্যেকটি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য খুবই দরকার। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে উচ্চবিলাসী ঠিক আছে, তবে এক ভাইয়ের সাথে একটা কথা আমি একটু ডিফার করতে চাই, যে কার্ডগুলোর কথা বললেন, ফ্যামিলি কার্ড বিষয়টা মনে হয় একটু অন্যরকম। ফ্যামিলি কার্ড বিষয়টাই ছিল যে এখানে কিন্তু কোনো মানে বিএনপির ইশতেহারেও ছিল এবং পরবর্তীতে আমি দেখেছি যে যে অনেকগুলো কার্ডের কথা ভাই বললেন, অনেক প্রকল্প ছিল আওয়ামী লীগের সময়, সবগুলোকে মোটামুটি একটা ছাতা তলে এনে ফ্যামিলি কার্ড করা হয়েছে। ফ্যামিলি কার্ডে কিন্তু বাইরের কোনো টাকা খরচ করা হয়নি, এক্সিস্টিং যে টাকাটা ইকোনমিতে ছিল সেটাকেই অ্যাকুমুলেট করে ফ্যামিলি কার্ড আসলে দেওয়া হয়েছে। আর তার সাথে সাথে আমি এটাও মনে করি যে বাংলাদেশ এখন এমন একটি জায়গায় আছে, নারী মুক্তি, নারী উন্নয়ন, সেগুলো নিয়ে তো আমরা অনেক কথা বলি, আপনি যতই ক্রিটিসাইজ করেন না কেন, ফ্যামিলি কার্ড কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টের একটা ফার্স্ট স্টেপ বাংলাদেশ গভর্নমেন্ট নিয়েছে। কারণ 2,500 টাকা আপনার আমার কাছে খুব সামান্য হলেও এটি বাংলাদেশের ইকোনমিতে অনেক একটি পজিটিভ জিনিস আনবে। কারণ আপনারা জানেন টাকাটি যখন নারীর হাতে যায়, নারী কিন্তু ধরেন ছেলের একটা সিগারেট খেয়ে টাকা নষ্ট করতে পারে বা হয়তো সিনেমা দেখে নষ্ট করতে পারে, কিন্তু একটা বাড়ির মা কিন্তু ওই লোকাল বাজার থেকে এই জিনিস কিনে টাকাটা কিন্তু আবার ইকোনমিতে ফেরত দিচ্ছে, সো একটা সাইকেল তৈরি হয়। তো সেই জায়গা থেকে ফ্যামিলি কার্ডকে আমি মনে করি যেটা একটা সরকারি ইশতেহারে যেটা ছিল, এবং দেখেন স্টিল আই এম হ্যাভিং দিস ইঙ্ক, কালিটা এখনো যায় নাই। সো কালি যেহেতু যায় নাই এবং 3 মাস হয়ে গেছে, এর মধ্যে সরকার আসলে তারা অনেক পদক্ষেপ নিচ্ছে যেটা অ্যাপ্রিসিয়েবল, আমি এটা মনে করি। সিপিডি একটা কথা বলেছে যে ফ্যামিলি কার্ডের যে টাকাটা সেটা মূল্যস্ফীতি সামলাতেই চলে যাবে। স্যার আপনি কিভাবে দেখছেন, আসলে অর্থনীতি কতটা চাপের মধ্যে পড়বে? জি, বিষয়টা হচ্ছে কি দেখেন, কোনো উদ্যোগেই খারাপ উদ্যোগ না, সমস্ত উদ্যোগেই ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে বাস্তবায়ন কিভাবে করলেন সেটা নির্ধারণ করবে আপনার এই উদ্যোগটা খারাপ না ভালো। প্রশ্ন হচ্ছে ধরেন স্মার্ট কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, আপা যে কথাটা বললেন তার প্রেক্ষাপটেই বলি। বিষয়টা হচ্ছে আপনি এখন প্রিস্টেজ অর্থাৎ সমস্ত কার্ডগুলাকে কিভাবে একত্রিত করবেন তার নমুনাটাই কিন্তু প্রকৃতপক্ষে আপনি চালু করেছেন। আমি যদি বলি একইভাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সব ভাতা ছিল, তাহলে একটা পরিবারকে একত্রিত করবেন, তার জন্য হয়তো এখন পরিকল্পনা করছে সার্ভে করা হবে যাতে সেই এক্সক্লুশন এরর এবং ইনক্লুশন এররটাকে কাটিয়ে ওঠা যায়। এখন আপনি যদি সত্যিকার অর্থেই ট্রুলি যাকে পাওয়ার দরকার তাকে দিতে পারেন, ডেফিনেটলি এটা ওয়েলবিং ক্রিয়েট করবে, এই নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু আগের মতোই যদি রাজনৈতিক ভাবে নির্বাচিত প্রতিনিধিরাই বাড়ি পছন্দ করে, পরিবার পছন্দ করে, ঠিক একই পথে হাঁটবেন। এখন কথা হচ্ছে এক্সাম্পল ক্রিয়েট করা উচিত, যে এই কার্ড নিয়ে যেন কোনো ধরনের কথা আমি সার্ভে করতে গিয়ে দেখলাম যে এই ধরনের দৃষ্টান্ত, সেটা যেন না হয়। এই সতর্কতা অবলম্বন করলে আমি মনে করি এখন এই ফ্যামিলি কার্ডের জন্য বিষয়টা হচ্ছে যে টাকা, যেটা আমাদের বিষয় হচ্ছে বাজেটের দিক তাকাবেন একদম এইভাবে যে আমার রিকারেন্ট এক্সপেন্ডিচার কত, চলতি ব্যয়, আর আমার আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে। আর আমি জানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু ঘাটতির দিক দিয়ে সবসময় একটা ইতিহাস সৃষ্টি করে। এনবিআর হচ্ছে প্রতি বছর একটা ইতিহাস সৃষ্টি করে, সেটা হচ্ছে ঘাটতির দিক দিয়ে বাড়লো, বুঝেন নাই, বাজেটের সময়টা বড় দেখায়। সেখানে আরেকটা বিষয় যে 2030 সালের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান এবং 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য সরকার। দেখেন বাস্তবায়নযোগ্য কিনা? যে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আমি যতটুকু অর্থনীতি শিখেছি সেটা হচ্ছে যদি বলেন মানুষকে একটু সংবরণ করতে, তারপরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে, যে প্রশ্নটা আপনার ছিল, সেক্ষেত্রে অর্থনীতির ক্ষতি করে করা হয়, যেটা হবে কন্ট্রাডিক্টরি। তাহলে মানুষের ভোগ ঠিক থাকবে, মানুষের ভোগ ঠিক থাকবে, তাহলে বাড়াতে হবে কি যোগান। একটু খেয়াল করবেন, যোগান, তার মানে যোগান যদি বাড়ান তাহলে প্রকৃতপক্ষে মূল্যস্ফীতি কমবে। একই সাথে কি হবে জানেন, সরকার যে স্বপ্ন দেখে প্রবৃদ্ধি বাড়ার, সরকার যে স্বপ্ন দেখে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের, সেই দুটোই হবে। আর তার জন্য সবচেয়ে প্রয়োজন কি এটা বাড়ানোর জন্য, সেটা হচ্ছে বিনিয়োগ। এখন আপনি প্রশ্ন করতে পারেন এডিপি অবশ্যই বিনিয়োগ।
আমরা চিন্তা করি পাবলিক ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট, বেসরকারি বিনিয়োগ, সরকারি বিনিয়োগ। এডিপির পুরো টাকাটাকে ট্রিট করা হয় পাবলিক ইনভেস্টমেন্ট হিসাবে। অতএব পাবলিক ইনভেস্টমেন্টের গুরুত্ব যদি বিবেচনা করেন বাংলাদেশের অর্থনীতির দিকে তাকায়, তাহলে হচ্ছে আপনি বলবেন এর অবদান হচ্ছে 5টা ভাগ যদি করেন, 1 ভাগ অবদান হচ্ছে সরকারি বিনিয়োগের, আর 4 ভাগ অবদান হচ্ছে বেসরকারি বিনিয়োগের। এখন প্রশ্ন হচ্ছে, সরকার যখন ব্যাংক থেকে 1 লাখ কোটি টাকা নিয়ে নিল, চিন্তা করবেন কাকে ক্ষতিগ্রস্ত করলো? প্রাইভেট ইনভেস্টমেন্টকে। প্রাইভেট ইনভেস্টমেন্টের অবদান জিডিপিতে কত গুণ? বলবেন 4 গুণ বেশি। অতএব সেই জায়গাটাকে যদি বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত করে, তার মানে আমি বলবো সরকারের যে ভিশন এমপ্লয়মেন্ট জেনারেশনের, সেই ভিশনে উনি থাকছেন না। যে কারণে ওই উচ্চবিলাসী বাজেট তখনই বলা হয় যখন আপনি এই জায়গাটায় আঘাত হানবে, তখন মূল্যস্ফীতি কমাতে আপনি হিমশিম খাবেন। স্যার, এখন এই যখন মানে প্রেক্ষাপট সামনে 1 জুলাই থেকে পে স্কেল, যেটা কথা ম্যাডাম বলছিলেন যে আওয়ামী লীগ সরকার একটা টুল হিসাবে ব্যবহার করেছে, পে স্কেল বাস্তবায়ন শুরু হচ্ছে, তো এইটা নিয়ে আসলে আপনার এটা কি আরও পর্যালোচনা করা দরকার কিনা? স্যার, আমরা একটা বিরতি নিতে হবে, এটা নিয়ে আপনার উত্তরটা নেব, ম্যাডামের কথাও শুনবো, তার আগে আমরা একটা বিরতি নেই। দর্শক, এখন প্রকাশে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন প্রকাশ। স্যার, যে বিষয়টা নিয়ে আমরা বিরতির আগে কথা বলছিলাম যে পে স্কেল বাস্তবায়ন শুরু হচ্ছে আগামী মাসেই, 1 জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, তো এটা কি আরও পর্যালোচনা করা দরকার ছিল কি না? দেখুন, প্রথমত হচ্ছে যে পে স্কেল যে দীর্ঘ বিরতির পর দেওয়া হচ্ছে, এক হিসাবে যৌক্তিক। এখন যৌক্তিকতা নিয়ে কখন প্রশ্ন আসে? যখন আমি বললামই যে আপনার সামর্থ্যের জায়গাটা যখন দুর্বল থাকে, এবং সেই সামর্থ্যের জায়গা দুর্বল রাখা হয়েছে কিন্তু বিগত অনেক বছর ধরেই। আমি এটা যে এখন হয়েছে তা না, এখন এই জায়গা থেকে সরকার বের হতে পারবেন। আমার কথা হচ্ছে, সরকারের যদি সদিচ্ছা থাকে, ট্যাক্স অ্যাডভান্টেজ বাংলাদেশে দেওয়া হয় 1 লাখ কোটি টাকার উপরে। এই সুবিধাটা কারা পায়? বিশেষভাবে ধনী শ্রেণী। আপনি যদি শুধুমাত্র বলেন কর সুবিধা, তাহলে একটা পে স্কেলে যে পরিমাণ বেতন বাড়বে, এই সুবিধাটা আমি বলছি না সব বন্ধ করে দিতে হবে, যারা যৌক্তিক সেটা রাখেন, বাকিটা আপনি বন্ধ করেন, এবং সেটা বন্ধ করা যৌক্তিক, কিন্তু সেই জায়গাগুলোয় হাত দিতে হবে, তাহলে কিন্তু সরকারের জন্য এটা কোনো বিষয় না। এখন বিষয়টা তখনই দাঁড়ায় যখন আমি চিন্তা করি আমার টাকা দিয়ে আমার কাছ থেকেই তো দেশ নিয়ে যাবে, কারণ মূল্যস্ফীতির যখন আপনাকে খেয়ে ফেলবে। কারণ হচ্ছে এই চিন্তাটা কেন করছেন? একটা আমি বলি প্রকৃতপক্ষে আমার বেতন বাড়া দরকার নাই, আমি যদি মনে করি জিনিসপত্রের দাম কিছু কমে যাচ্ছে, বাসা ভাড়াও কমে যাচ্ছে, তাহলেই আমি ধনী হতে থাকি, ঠিক আছে। কিন্তু আপনার টাকা বাড়ালো, কিন্তু প্রতিদিন গিয়ে এই বাড়তি টাকা দিয়ে বাড়তি জিনিস কিনে নিয়ে আসলে, একই পরিমাণ জিনিস কিনে নিয়ে আসলেন, তাহলে রিয়েল ইনকাম যেটা, সেটা কিন্তু বাড়ে না। যে কারণে আবার দেখা যায় যে অন্যরা, এখন এখানে মূল্যস্ফীতির কেন বিষয়টা আসছে? সরকার যখন একটা পে স্কেল দেয়, উচ্চ মূল্যস্ফীতিতে আছেন, এখন যদি মূল্যস্ফীতি বাড়ে, আমরা এটাকে বলি এখন ওয়াকিং ইনফ্লেশন আছেন, আমরা ওয়াকিং ইনফ্লেশন, পরে গ্যালোপিং এবং হাইপার ইনফ্লেশন, এইসবের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু সম্ভাবনা তৈরি হবে না, সরকারের দৃঢ়তা দরকার যে আমি আমার আয় দিয়ে এটা পূরণ করব, যেটা বিগত 15 বছরে করতে পারে নাই, সেই দৃষ্টান্ত স্থাপন তারেক রহমানের নেতৃত্বে হবে, সেটা করতে পারলে। অর্থের সংস্থান মানে কোথা থেকে হবে বা করা যাবে? অর্থের সংস্থান আমি স্পষ্ট করে বলি, বাংলাদেশের সমস্ত জরিপগুলা যদি চিন্তা করেন, 3 থেকে 3.5 কোটি মানুষ ট্যাক্স নেটের মধ্যে আসে। আপনার বছরের পর বছর 18 বছর যাবত এই 30-32 লাখ 38 লাখ পর্যন্ত, এবার 38 লাখে উঠছে। কেন? তাহলে বাকিগুলাকে আপনি আনতে পারেন না কেন? ব্যর্থ থাকার সরকারের, এবং ব্যর্থ থাকার নির্দিষ্ট সরকারের এজেন্সির ট্যাক্সের, রাইট? তাহলে সেটাকে ঠিক করেন। দ্বিতীয়ত, বাংলাদেশের যদি ইকোনমিক এস্টাবলিশমেন্ট সার্ভে ধরেন, সেখানে 1 কোটির উপরে ইকোনমিক এস্টাবলিশমেন্ট সার্ভে আছে, কিন্তু যদি বলেন ট্যাক্স রিটার্ন, ভ্যাট রিটার্ন কারা দেয়, শেষ সংখ্যাটা বললে আপনি জাস্ট একটা হাসি দিবেন যে এটা কিভাবে হয়। একটা রাষ্ট্রে অসংখ্য এজেন্সি আছে যারা আনরিপোর্টেড ইনকাম, বাংলাদেশের জিডিপির আপনি বলবেন 50 থেকে 60% হচ্ছে আনরিপোর্টেড, ইনফর্মাল। অতএব এই 50-60%কে যদি না আনেন, 20%, 30% আনেন,
তাহলে বাংলাদেশের 1/3 এমনিতেই আপনার ইনকাম বাড়বে, স্পষ্ট দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি কেন আনছেন না, কোন অদৃশ্য শক্তি এর পিছনে কাজ করছে, সেটা আমি ব্যক্তিগতভাবে বুঝি না। যে আমি শুধু একটা এক্সাম্পল বলি, ফখরুদ্দিন সরকার আজ থেকে কত বছর আগে, 18 বছর আগে এক হুঙ্কার দিয়েছিল যে যার সম্পত্তি আছে টিআইএন না থাকলেও ওর সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হবে। মানুষ দল বেঁধে টিন নিল, তখন 1 কোটি। 18 বছর আগে যদি 1 কোটি হয়, এই 18 বছরে বাংলাদেশের পরিবর্তন নিজ চোখে যা দেখেন সেই অনুযায়ী আপনি চিন্তা করবেন সরকার কেন আয় করতে পারছে না, তাহলেই সরকারের আয়ের উৎসগুলা বুঝতে পারবেন। স্যার, আসবো আবার আপনার কাছে। ম্যাডাম, আপনি যদি এই বিষয়ে কিছু যুক্ত করতে চান আপনার প্রথমে মতামত। যে কথাটা শুরু করেছিলাম যে পে স্কেল নিয়ে কথা বলছেন, তো যে পে স্কেলটা যাতে মানে সরকারি দলের প্রতি মানুষের আনুগত্যের কোনো কারণ না হয়ে দাঁড়ায়। এবং সাদাত ভাই যে কথাটি বলছেন পারফেক্টলি বলেছেন যে আসলে দ্রব্যমূল্য যদি ঊর্ধ্বগতি থাকে, আপনার জীবনযাত্রায় যদি এত এক্সপেন্সিভ হয়ে যায়, তাহলে আপনি যতই পে স্কেল বাড়ান না কেন সেটা তো আসলে কার্যত কোনো প্রকৃত ভূমিকা রাখে না। এবং যে কথাটা উনি বলছেন সেটা ধরেও বলতে চাই যে ট্যাক্স, মানে আমাদের দেখবেন সবার ভেতরে ট্যাক্স ফাঁকি দেওয়ার এক ধরনের প্রবণতা আছে, এবং এটা আমরা কেন যেন জন্মগতভাবেই শিখি। এই জায়গাটাতে সরকারকে স্ট্রিক্ট হতে হবে। এবং কয়দিন পরে দেখবেন আবার বলবে যে কালো টাকা সাদা করা না, এই যে শুরু হয়ে যায়। তাহলে এগুলাকে যদি সরকার খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে পারে, এবং আমি ওই বিশ্বাসটা করতে চাই, কারণ এই সরকারটা তো আসলে 17 বছরের নিষ্পেষণের পরের সরকার, এবং বিএনপি তো আগেও ক্ষমতায় ছিল, কিন্তু আমি মনে করি যে যারাই ক্ষমতায় ছিলেন এই 17 বছর পর অনেক শিক্ষা, অনেক কিছু দেখে টেকে তারা এই জায়গাতে এসছেন। সো তাদের আসলে ওই শিক্ষাটা নিয়েই পথ চলা উচিত, যাতে এখানে কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত তৈরি না হয়। আমি মনে করি বিএনপির সেই শিক্ষাটি হয়েছে, বিএনপির ভুলভ্রান্তি ছিল, এবং জনাব তারেক রহমানও বলেছেন কিন্তু যে আমাদের ভুলভ্রান্তি ছিল, সেটা ক্ষমা চেয়েই বা আমরা নতুন করে শুরু করতে চাই। আমি মনে করি ট্যাক্সের জায়গায় সরকারকে অনেক কঠোর হতে হবে। আপনি ইউরোপিয়ান দেশগুলোতে দেখবেন যে আপনি যদি সিঙ্গেল থাকেন আপনার ট্যাক্স বেশি, বা ট্যাক্স ফাঁকি দেওয়ার আসলে কোনো উপায় নাই। তো ওরকম একটা সিস্টেমের মধ্যে যে কথাটা বলছেন যে টিন করা হয়েছিল, ওরকম একটা করলে কিন্তু আসলে আমি মনে করি এটা সম্ভব বাংলাদেশের। এবং দেখেন পে স্কেল নিয়ে যতই আপনি বলেন না কেন যে অপ্রয়োজনীয় কিনা, আসলে 5 বছর পর পর তো পে স্কেল হওয়ার কথা, 11 বছর পর হচ্ছে, এবং মানে বাংলাদেশের মানুষের তো নাভিশ্বাস উঠে যায়। এবং যে সিস্টেমটা সরকার এখন করেছে, আমার মনে হয় ধাপে ধাপে এটাকে 3 বারে মনে হয় এটাকে কার্যকর করবে, অথবা 2 বারে করবে। তো এটা আসলে কোনো খারাপ ইনিশিয়েটিভ না। এবং ঘুরে ফিরে সেই কথাটাতেই আসে যে নির্বাচিত সরকার, তারও তো রাজনীতি আছে, তারও তো পপুলারিটি দরকার আছে। তো সেই পপুলারিটি যদি মানে এমন পপুলারিটি হয় যে মানুষকে একটু স্বস্তি দিয়ে, সরকারের হ্যাঁ একটু টানাপোড়েন হবে, কিন্তু কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে শেষ পর্যন্ত যদি জনগণের কল্যাণ এটা হয়, তাহলে আমি এটাতে কোনো খারাপ কিছু দেখি না, আমার মনে হয়। আচ্ছা, এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আজকে মন্ত্রী বলেছেন যে শিগগিরই পদ্মা ব্যারাজের কাজ শুরু হচ্ছে। তো এটা নিয়ে পদ্মা ব্যারাজ নিয়ে গত কয়েকদিন ধরে অনেক আলোচনা হচ্ছে, কিছু সমালোচনাও আছে। পদ্মা ব্যারাজে কি মানে সমস্যা আমাদের যেগুলো আছে সেগুলো সমাধান হবে কিনা, আপনি কিভাবে দেখেন? পানি তো আসলে খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু। হ্যাঁ, আমরা যতই বলি পানি আমাদের জীবন, পানি কিন্তু আসলে আমাদের এই সাবকন্টিনেন্টে আমাদের মরণেরও কারণ। হ্যাঁ, এবং পানির সাথে কিন্তু আপনার আবেগ আছে, আপনার নিষ্পেষণের গল্প আছে। যখনই আপনি একটা দেশের সাথে অনেক মানে একটা বৃহৎ শক্তির সাথে অনেক ইন্টারন্যাশনাল রিভার শেয়ার করবেন, 54টা বলে আসলে কিন্তু আরও অনেক নদী আমরা শেয়ার করি তাদের সাথে, এবং কথা বলি কিন্তু 3-4টা নিয়ে, আর বাদ বাকিগুলো নিয়ে কিন্তু কোনো কথা বলি না। তো যেখানে নিষ্পেষণের গল্প আছে, শোষণের গল্প আছে, এবং বৃহৎ একটি শক্তি আপনার গলা টিপে ধরার চেষ্টা করবে পানি নিয়ে, এই ব্যারেজটা যেটা তৈরি হচ্ছে, ব্যারেজ নিয়ে আসলে আমি যেহেতু পরিবেশ পড়াই, ব্যারেজ নিয়ে কথা বলতে গেলে প্রত্যেকটা ব্যারেজের বা ড্যামের বলেন না কেন, এটার অনেক নেগেটিভ সাইড আছে। কিন্তু যখনই আপনি একটা দেশের উন্নয়নের কথা ভাববেন, বা টেকনোলজি যে জায়গাতে গেছে সেই জায়গাতে কিন্তু এইগুলোকে পাশ কাটিয়ে যে আপনাকে দেখতে হবে যে ক্ষতির পাল্লাটা বেশি কিনা পরিবেশগতভাবে, একটা মিনিমাম জায়গায় পরিবেশের ক্ষতিকে ব্যালেন্স করে আসলে এগুলো করা হয়। এবং বাংলাদেশে পানি নিয়ে যা হয়েছে, দেখেন এরকমই তো একটা ব্যারেজ হয়েছিল যেটা গত 16 তারিখে লং মার্চের একটা ভাসানির লং মার্চ ছিল না, ফারাক্কা ব্যারেজ। সেই ব্যারেজটি হয়েছিল 41 দিনের কথা বলে টেস্ট হিসেবে, সেটা কিন্তু আর কোনোদিন আমরা বন্ধ করতে পারি নাই। তো আপনি যতই ব্যারেজ করেন না কেন,
আপনার সাথে ওই দেশটির মানে রাজনৈতিক সম্পর্ক কেমন, কূটনৈতিক সম্পর্ক কেমন তার উপর নির্ভর করবে। তবে এই সরকারের আমি মনে করি যে এটা একটি পদক্ষেপ এবং এটার সাথে একটা সেন্টিমেন্টও আছে, এটার সাথে একটা পলিটিক্সও আছে। যেহেতু ফারাক্কাবাদ নিয়ে আমাদের শোষণের গল্প আছে, আমাদের রাজনীতি আছে, পদ্মা ব্যারেজ নিয়েও একটা রাজনীতি আছে, এবং আমি মনে করি যে জনগণ এটাকে এই মুহূর্তে জনগণ এটাকে স্বাগত জানিয়েছে। যে আপনি দেখেছেন ব্যারেজের ঘোষণা আসার পরেই কিন্তু অনেক মানুষ এটাকে স্বাগত জানিয়েছে, এবং আমরা কিন্তু এক ধরনের প্রাইড মনে করছি এটা আমাদের, যে আমরাও দেখাতে পারবো ভারতকে। তো এই ধরনের দেশপ্রেম দেখানোটাও রাজনৈতিক সরকারের জন্য গুরুত্বপূর্ণ। তবে ব্যারেজ নিয়ে ওই কথাটাই আমি বলতে চাই যে ফারাক্কার যে ফাঁদে আমরা পড়েছি, এবং আপনি জানেন ডিসেম্বরের 12 তারিখে চুক্তিটা শেষ হয়ে যাবে, আমাদের 30 বছর চুক্তি। সরকার কি করে এই নেগোসিয়েশন করতে পারে, এবং এই নেগোসিয়েশনটা কিন্তু শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে হবে না, আপনার দেশের রাজনীতি দিয়ে হবে, আপনার রেটরিক তৈরি দিয়ে হবে। এবং পলিটিক্যাল রেটরিক পানি নিয়ে যেটা তৈরি হয়, ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশের রেটরিকটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখেছেন পশ্চিমবঙ্গে যে সরকারটি জিতলেন, সেই সরকারের কিন্তু প্রধান একটা রেটরিক ছিল বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে কিন্তু সে রাজনৈতিক রেটরিক চালিয়ে ইলেকশনে জিতে এসছে। তো সেই রেটরিকটাও আমাদের তৈরি করতে হবে। তার মানে পানির হিস্সা যেরকম আমাদের দরকার, এটার যেমন একটি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে, এটার পলিটিক্যাল ইম্প্যাক্টটা অনেক বেশি আমাদের মতো সেন্সিটিভ দেশে। তো এটা আসলে ভালো একটা ডিসিশন হয়েছে, আমাদের অর্থায়নে এটা হবে, এবং এটা ফারাক্কার সাথে টেক্কা দেওয়ার মতো একটা বিষয় হবে। তবে ওই যে যাই বলি না কেন, ভাইয়ের কথাতেই ফেরত, যে আপনি যাই করেন না কেন, পরে ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন। আপনি যেহেতু পরিবেশ পড়ান, মানে এটা আমি আপনার কাছে একটু জানতেই চাই যে মানে ভাটিতে আসলে এই ব্যারেজের অভিঘাত কি হবে, সেগুলো কি আরো পর্যালোচনা করা দরকার আছে কি? আমার ধারণা কি, বাংলাদেশে তো একটা নদী কমিশন আছে, এবং ফারাক্কার যেহেতু প্রবলেমটা আমরা এত বছর ধরে ফেস করেছি, আমরা কিন্তু মোটামুটি জানি, এবং নদী কমিশনেরও অনেক রিসার্চ আছে। এবং পার্টিকুলারলি মানে পদ্মা ব্যারেজকে নিয়ে যদি আপনি বলেন, পদ্মা নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে, পদ্মা নিয়ে আমাদের অনেক ধরনের অ্যানালাইসিস হয়েছে, সবসময় হচ্ছে। তো আপনি যদি এটা এখন বলেন যে খুব দ্রুততম সময়ে এটা করে ফেলা হলো কিনা, কোনো ধরনের সংসদে আরো আলোচনা করা দরকার আছে কিনা, সংসদে আমার মনে হয় যে সংসদে এটার আলোচনার থেকে আরও যে অন্য ধরনের চুক্তিগুলো হয়, মানে ওই চুক্তি নিয়ে আলোচনাটা ইম্পর্টেন্ট, বা কোনো ইন্টারন্যাশনাল চুক্তি করতে গেলে সেই আলোচনাটা জনগণের মধ্যে ছেড়ে দেওয়াটা গুরুত্বপূর্ণ। তবে পানির ইস্যুতে আমার মনে হয় না এটাতে খুব বেশি দ্বিমত আছে, কারণ এই পানির ইস্যুর সাথে জাতীয়তাবাদের বা বোধের একটা সম্পর্ক আছে। সো চেতনার জায়গাটাতে যখন আপনি কথা বলবেন, তখন যতটুকু আলোচনা হয়েছে আমি মনে করি এটা যথেষ্ট। তবে এখানে যেটা করতে হবে যে যারা যে জায়গায় যোগ্য, ধরেন আপনি একটা ব্যারেজ তৈরি করবেন, এটা একজন মন্ত্রী, আমি কাউকে ছোট করছি না, বা উনি ওখানে যে বিষয়টাকে যেমন করে দেখবেন, যেমন আমার মনে আছে আমি অনেকগুলো কাজ করেছিলাম 2009-10 টিপাইমুখ ড্যাম নিয়ে। সো তখন আমরা দেখেছি যে মন্ত্রী এমপিরা বেড়াতে যায়, ড্যামের জায়গা পরিদর্শন করতে যায়, এটা একটা মানে নতুন ট্রেন্ড তৈরি হয়েছে তখন থেকে। ওই বেড়াতে যাওয়াটা, দেখতে যাওয়াটা মন্ত্রী এমপিরা না যেয়ে সংশ্লিষ্ট বিষয়ের যে বিশেষজ্ঞরা আছেন তারা যদি যায়, তাহলে বেশি এফেক্টিভ হবে। জি, আমরা আসবো আবার আপনার কাছে। শাহাদাত স্যার, এবার আপনি যদি মানে এই বিষয়ে কিছু বলতে চান, তারপর আমরা একটা বিরতি নেব। জি না, আমি তেমন কিছু না, যেটা হচ্ছে যে কোনো বিষয় সিদ্ধান্তের আগে আপনি বলছেন যে গভীর পর্যালোচনা দরকার আছে কিনা। রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয়, আমরা ধরেই নিই যে এটার বিষয়ে হয়তো অনেক ধরনের, কিন্তু হওয়ার পরে যদি চিন্তা করে এই বিষয়টা আমার তো আরেকটু বেশি করা দরকার ছিল, উঁচু করা দরকার ছিল, পানি তো এই দিকে হয়, এই দিকে যায়, আমরা প্রোটেকশন করতে পারি না, আবার ক্ষতি ডেকে আনে কিনা। মানে বিষয়টা হচ্ছে যে গবেষণা আছে, কিন্তু এটা হবে কোন মাত্রায় হবে, কতটুকু হবে, যেটা আমাকে আসলে আর ক্ষতির কথা ভেবে আমি করছি সেই ক্ষতিটা যেন না হয়, সেই চিন্তা ভাবনাগুলোর যদি সত্যিকারের প্রতিফলন ঘটে, তখন বিষয়টা হচ্ছে যে করা যাক। কিন্তু করার পর এটা যেন আবার নেগেটিভ একটা এক্সাম্পল হিসাবে সরকারের ক্রিয়েট না হয়, সেটা ভাবনার জন্যই গভীর বিশ্লেষণ দরকার আছে। কারণ আপনি উজানে করছেন না, ভাটিতে করছেন। অতএব ভাটিতে যদি করেন, আপনি যদি নিচু করেন, অতএব আপনি ভেসে যাবেন। সেই জায়গাটা সবসময় মাথায় রেখেই করতে হবে। ঠিক আছে, একটা বিরতি নেই। দর্শক, এখন প্রকাশে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম আরেকবার, দেখছেন এখন প্রকাশ। স্যার, এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই। আপনারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। প্রথমে আপনার কাছে জানতে চাই যে বিশ্ববিদ্যালয়গুলোতে, বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে মানে এখন অস্থিরতা চলছে, বিশেষ করে ডুয়েটে
উপাচার্য 5 দিন ধরে ক্যাম্পাসেই ঢুকতে পারেননি। পটুয়াখালীতেও উপাচার্যের অপসারণের দাবিতে বিক্ষোভ হচ্ছে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মারামারি হচ্ছে। মানে দায় আসলে কার? আমরা কি আবার পুরনো সংস্কৃতিতে ফিরে যাচ্ছি কিনা? দেখেন, এই কথাটাই আসে যে আসলে বাংলাদেশের মানুষের, রাজনীতিবিদদের সবার কথা বলছি, আমাদের লেসন্স লার্নড এই শব্দটা প্রকৃতপক্ষে আমার বাস্তবায়ন করি কিনা এবং হয় কিনা। যেমন আপনি আজকে কেন এই প্রশ্নটা করলেন কারণ আপনি আগের মতোই অবস্থা দেখতে পাচ্ছেন। তার মানে নতুন যে কথা, নতুন যে ভাবনা, সেই ভাবনার জায়গাগুলো কোনোভাবেই জায়গা পাচ্ছে না। তার মানে দেখেন, একটা রাষ্ট্রের সিদ্ধান্ত যখন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানে না, তখন আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমার ভাষা নেই। তার মানে হচ্ছে, আর রাষ্ট্রের সিদ্ধান্ত কেন মানে না, রাষ্ট্রকেও কিন্তু তাহলে ভাবনার জায়গা রয়েছে। আপনি কাকে দিলেন মানছে না, কেন মানছে না, এই জায়গাগুলোর জন্য আমাদের ভীষণ গলদ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে থাকা উচিত না। আমি যদি আমার ক্যাপাসিটি ধরে রাখতে না পারি, আমার বিশ্ববিদ্যালয় থেকে আমি নোয়াখালীতে চলে যাওয়া উচিত। নোয়াখালীর কোনো শিক্ষক যদি ভালো হয়, সে এই বিশ্ববিদ্যালয়ে চলে আসবে, যেটা বাইরের প্র্যাকটিস। হার্ভার্ডে পিএইচডি করে হার্ভার্ডে শিক্ষক হয় না, বলে নিচ থেকে ভালো করে আবার হার্ভার্ডে ফিরে আসেন। তাই আমার দেশের একটা ভালো শিক্ষক প্রান্তিক বিশ্ববিদ্যালয়ে পড়ে আছে, কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে অনেক ভালো শিক্ষক, কিন্তু সে জায়গা করতে পারে না। কেন জায়গা করতে পারে না? কারণ আপনি আমার উপর কোনো দায়বদ্ধতা দেন না। রাষ্ট্রের সম্পদ ব্যবহার করছে, কিন্তু একটা প্রফেসর হওয়ার পর তার কোনো ধরনের পাবলিকেশন নেই, কোনো কিছু নাই। এই রাষ্ট্র যখন এইগুলা বিবেচনা না করে, যখন ভিসি প্রভিসি তৈরি করবে, অর্থাৎ শুধু পলিটিক্সকে দেখে, যেটা বিগত সরকারেও করেছে, এখনও করছে, কথা হচ্ছে আমরা কিন্তু লেসন্স লার্নড হই নাই। এখন প্রশ্নই করতে পারেন, তাহলে আসলে কি করতে হবে? আসলে করতে হবে বিশাল পরিবর্তন। যে বিপ্লব করছেন, এইরকম বিপ্লব প্রত্যেকটা প্রতিষ্ঠানে করতে হবে। বাংলাদেশের মূলত সমস্যা হচ্ছে কিন্তু ইনস্টিটিউশনাল গভর্নেন্স, অর্থাৎ প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যখন প্রতিষ্ঠান চলে না, তখনই বলা হয় গভর্নেন্স ফেইলুর হচ্ছে, এবং সেইগুলাই আলটিমেটলি স্টেট ফেইলুর এই সব জায়গায় চলে যায়। আমি যে কথাটা বলবো, এই বিশ্ববিদ্যালয়কে না, রাষ্ট্রকেই ভাবতে হবে যে আমি আসলে বিশ্ববিদ্যালয়ের নতুন অনুমোদন আসছে, এইসব কথাও শুনি যখন, তখন মনে হয় ঘরে ঘরে বিশ্ববিদ্যালয় করবে না কি করবে, সেটাই তো রাষ্ট্র এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। অতএব এই জায়গাগুলো আমি মনে করি বিশেষভাবে ভাবনার দরকার। বিশেষ করে যখন নেতৃত্বে দেওয়া হয়, নেতৃত্বের গুণাবলী থাকতে হবে, আর না হয় তাকে নেতৃত্ব একাডেমিক জায়গায় একাডেমিক প্রথম ইন্ডিকেটর হওয়া উচিত। আমার কথা হচ্ছে, আমি যোগ্যতা নাই, অর্জন করতে পারি না, আমি কোনোদিন যাব না, কিন্তু যোগ্যকেই ওই জায়গাটায় দিতে হবে, তাহলেই একটা ধারা তৈরি হবে। আমরা সেই ধারায় ফিরছি না। স্যার, আবার আসবো আপনার কাছে। নারিন ম্যাডাম, আপনার বিশ্ববিদ্যালয়েও মানে একটা ধর্ষণ চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই একটা অস্থিরতা চলছে। সামগ্রিকভাবে যদি একটু বলেন যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি? ওই যে কোন দিকে যাচ্ছি মানে হচ্ছে যে আমরা যদি ভালো দিকে যেতে চাই, তাহলে হয় কি, আমাদের পলিটিক্যাল সিস্টেমটাই এরকম যে যে কোনো দল বা সরকার ভালো করার চেষ্টা করলে কেউ না কেউ তাকে টেনে, যা ধরেন যে দেশের জাতীয় খেলা হচ্ছে আপনার হাডুডু, মানে আপনাকে টেনে পেছনে নিয়ে আসতে হবে, সেই দেশে আসলে এটাই হয়। মানে আপনি ভালো পথে যেতে চাইলেও আপনাকে টেনে পেছনে আনা হবে। ভাইয়ের কথাগুলোর সাথে আমি মানে একেবারেই একমত। আমরা দুজনই বিশ্ববিদ্যালয়ে পড়াই, তো বাংলাদেশে মানে ভাইও এটা স্বীকার করবেন যে গত 7-8 বছর আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের মান যেভাবে নিচে নেমেছে, এটা আসলে বলার মতো না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন চাকরি পায়, পাবলিক বিশ্ববিদ্যালয়, আমরা ধরেই নেই যে মরে যাওয়ার আগ পর্যন্ত আমার চাকরি কোনো দিন যাবে না, খুব খারাপ একটা কাজ না করলে। তার মানে আমার জবাবদিহিতার কোনো জায়গা নাই বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা কি করি? আমরা শুধু সার্টিফিকেট দিই, এবং আমরা কিন্তু মোটামুটি, যে কথাটা ব্রেক টাইমে আমি ভাইয়ের সাথে বলছিলাম, যে বাংলাদেশ এই মুহূর্তে মানে সাবকন্টিনেন্টের মধ্যে সবচেয়ে বেশি পিএইচডি ধারী আছে, বাংলাদেশি পিএইচডি, আমরা সবাইকে পিএইচডি দিয়ে দিই। হ্যাঁ, মানে এটার যে সবার দরকার নাই, বা পিএইচডি মানে যে এটা একটা ফিলোসফিক্যাল একটা জায়গা আপনার একটা রিসার্চে বের করতে হবে, রিপোর্ট রাইটিং আর পিএইচডি এক না, এটা আমরা আসলে করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আর যে কথাগুলো বলছেন যে বিশ্ববিদ্যালয়ে এখন যে সহিংসতা চলছে, আপনি যদি কয়েকটা জায়গায় দেখেন, এটার কিন্তু রিজনগুলো
সবগুলা পর্দার আড়ালে অন্য। আপনি সামনে দেখছেন হয়তো একটা ধর্ষণ বা সামনে দেখছেন ভিসির পরিবর্তন, আমি দেখলাম ডুয়েটে আপনি দেখবেন যে ওদের একটা উন্নয়ন বাজেট মনে হয় ছিল 800 কোটি টাকা ওর এরকম কিছু একটা, গত ইন্টারিমের সময় ওখানে যিনি ভিসি ছিলেন সেটাকে বাড়িয়ে উনি 1400 কোটি টাকা করেছেন। এবং সেই ভিসি কোন মতাদর্শের ছিল সেটিও আমাদের বের করা প্রয়োজন, এবং সেই কারণেই নাকি নতুন ভিসিকে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না। ভাই যে কথাটাই বলছেন যে কেউ যদি যোগ্য কোথাও থাকে তাহলে সে যে কোনো জায়গার ভিসি হতে পারে। এবং আমি মনে করি যে আমরা যে দলীয় ভিসির কথা বলি না, আপনি যদি শুরুতেই খুব যোগ্য মানুষকে নিয়োগ দেন তাহলে একজনের যদি কোনো দলীয় আনুগত্য থাকে সেটাও কিন্তু তার যোগ্যতাকে ছোট করে দেখবে না, কারণ দলীয় আনুগত্য থাকতেই পারে। কিন্তু আপনি বেসিক জায়গাটা যদি ঠিক করেন যে শিক্ষক হওয়ার জন্য আমরা এই ক্রাইটেরিয়াগুলো নিব, এখানে আমি কোনো কম্প্রোমাইজ করব না, তাহলে সেই লোকটি যখন ভিসি হওয়ার পথে হাঁটবেন তখন তার যোগ্যতা নিয়ে তো কোনো প্রশ্ন হবে না। তাহলে এই জায়গাটাকে আমাদেরকে ঠিক করতে হবে। আর বিশ্ববিদ্যালয়কে আনরেস্ট করতে পারলেই কিন্তু অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। এটা রাজনৈতিক পট পরিবর্তনেও হয়, যে কোনো কিছুতেই হয়। এবং আমি মনে করি আমার সাথে হয়তো শাহাদাত ভাইও একমত, এই মুহূর্তে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই সত্যিকারের পড়াতে চেয়েছি এবং চেষ্টা করে শিক্ষক হয়েছে এবং পড়াশোনা করেছি, তারা কিন্তু একটা ভালনারেবল সিচুয়েশনে আছি। এই যে একটা মব সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছে না, সেইখানে আমরা শিক্ষকরা কিন্তু আসলেই ভয় পাই। মানে আপনি যে যোগ্যতা নিয়ে কথা বলবেন, আপনি যে ভালো ভালো কথা বলবেন, যে কোনো মুহূর্তে আপনার উপর কি যে আসবে, মানে আমরা ভয়ে ভয়ে থাকি। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে ছাত্রনেতা লিস্ট নিয়ে যায় কাকে কাকে চাকরিচ্যুত করতে হবে, কোন শিক্ষক ক্লাসে যেতে পারবে না। হ্যাঁ, শিক্ষকদের অপরাধ থাকতেই পারে এবং আছে, অনেক ক্ষেত্রে আছে। আপনি যখন শিক্ষকের যোগ্যতার জায়গায় বাদ দিয়ে খুবই দলীয়করণ করবেন, যেটা হয়েছে, তখন এই ধরনের ঘটনা ঘটবেই। তবে অপরাধীর বিচার মানে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কোনো ছাত্র দিতে পারে না বা কোনো কলিগও দিতে পারে না, সেটি আইনের মাধ্যমে হতে হবে। এটাকে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। নারিন ম্যাডাম, আপনার কাছেই আবার আসি। আমরা একেবারে শেষের দিকে, মানে আমরা এই বিষয়টা দিয়ে আলোচনার মধ্যে দিয়ে আমরা শেষ করব। বিভিন্ন সময় মানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় র্যাবের নাম আসায় র্যাব বিলুপ্তি নিয়ে অনেক কথা হয়েছে। 2024 সালে অভ্যুত্থানের পরে বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছিল যে র্যাবের বিলুপ্তি নিয়ে কথা বলা হয়েছিল, কিন্তু গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এলিট ফোর্স হিসেবে র্যাব থাকবে এবং নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, এই কথা উনি বলেছেন। তো আপনি কিভাবে দেখেন যে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা? আমি মনে করি হ্যাঁ, সংক্ষেপে ক্ষতিগ্রস্ত হতে পারে না এই কারণে যে বিএনপি যেটা বলেছে, বা বিএনপি না সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে র্যাবের জন্য একটা আইন প্রণয়ন করা হবে, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি একটা জবাবদিহিতার মধ্যে থাকেন, একটা আইনের আওতায় থাকেন, তাহলে অবশ্যই এটা কার্যকর। এবং এটাও আপনাকে মনে রাখতে হবে, র্যাবের অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক খারাপ কাজ র্যাব করেছে এবং র্যাব দেখলেই কিন্তু আমরা ভয় পালিয়ে যেতাম, তাই না? এবং ড্রেসটাও দেখেছেন আপনি কেমন ছিল, কিমভূত কিমাকার। র্যাবের কিন্তু পোশাকও নাকি পরিবর্তন হবে, র্যাবের নামও চেঞ্জ হতে পারে, যেটি আজকে তথ্য উপদেষ্টা বলেছেন সেটাও হতে পারে। তবে তার সাথে সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে, সবচেয়ে চৌকস অফিসারগুলো কিন্তু র্যাবে গেছে। র্যাবের যে ক্যাপাসিটি আছে সেটা হয়তো আমাদের নর্মাল পুলিশের নাই, বা তারা যে ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গেছে, তাদের যে ইকুইপমেন্টগুলো আছে সেটা কিন্তু রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। সো আপনি যে জিনিসটি নেগেটিভ জায়গায় চলে গেছিলো, অনেক বদনাম করিয়েছেন, তাকে যদি আইনের আওতায় এনে তার পোশাক, যদিও আমি পোশাক পরিবর্তন নিয়ে তেমন কোনো চিন্তিত না, কারণ পোশাক পরিবর্তনের আগে প্রফেশনালিজমে পরিবর্তন আনতে হবে, আপনার মস্তিষ্ক এবং মগজে পরিবর্তন আনতে হবে। সেটা যদি হয়, আমি মনে করি এই র্যাবকে একটু এদিক ওদিক করে আইনের আওতায় এনে, জবাবদিহিতার জায়গায় এনে, স্বেচ্ছাচারিতার জায়গা থেকে দূরে এনে আপনি আসলে অনেক কিছু আমরা শেষ করবো স্যার, 1 মিনিটে যদি একটু বলেন এই বিষয়ে আপনি। যে প্রথমত যদি বলি যে এলিট ফোর্স হিসাবে যেটা বিবেচনা করা হচ্ছে, পৃথিবীর এক্সাম্পল হিসাবে এলিট ফোর্স থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে অন্যায় করে, যেমন আমি বলেছি যে র্যাব বাংলাদেশের একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, যখন একটা এমবেডেড উইদিন এ সিস্টেম, সেটাকে বের করা কিন্তু ডিফিকাল্ট। বের করতে গেলেও অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে। অতএব সিস্টেমে যেহেতু আছে, অতএব সিস্টেমটা ঠিক করেন, তাহলেই সব ঠিক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের এখন প্রকাশে এই ছিল আজকের এখন প্রকাশে, সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।